নমস্কার, সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল ইনভেস্ট উইথ নিশানে। আজকের যে ভিডিও, সেই ভিডিওর টপিক আপনারা থাম্বনেল দেখেই বুঝতে পেরে গেছেন যে এটাই পুরোপুরি হতে যাচ্ছে স্টাইল অফ ইনভেস্টিং বা ইনভেস্টমেন্টের কী ধরন এবং তার কি চেকলিস্ট, যেটা দেখে আপনারা ইনভেস্টমেন্ট জার্নিটাকে সহজ করতে পারেন এবং প্রফিটেবল হতে পারেন। আজকে এই যে বিষয়বস্তু, তার উপর কেন ভিডিও বানাচ্ছি তার একটু ব্যাখ্যা আগাম না দিলেই নয়। কারণ বর্তমানে মার্কেট একটা ভোলাটিলিটির মধ্যে দিয়ে যাচ্ছে। মার্কেট দিনে দিনেই কোনো দিন দেখা যাচ্ছে 200 পয়েন্ট বেড়ে যাচ্ছে, আবার সেখান থেকে মার্কেট আবার হয়তো 150 পয়েন্ট নিচে নেমে যাচ্ছে, আবার সেখান থেকে হয়তো আবার একটা রিবাউন্ড করে যাচ্ছে। অর্থাৎ মার্কেটে একটা ভোলাটিলিটি কিন্তু রোজ আমরা দেখতে পাচ্ছি, বিভিন্ন কারণেই হোক আর বিভিন্ন রকম সেলিং প্রেসারে বা বিভিন্ন নিউজের ওপর ডিপেন্ড করে এই ঘটনাগুলো ঘটছে। তবে ভারতীয় শেয়ার বাজারে যে ঘন মেঘ ছিল, যুদ্ধের আবহ এবং বিভিন্ন রকম যে সমস্যাগুলো ছিল সেগুলো কিন্তু উঠে গেছে এবং মানুষ কিন্তু এখন ওই ডোনাল্ড ট্রাম্পের যে ট্যারিফের যে ভীতিটা ছিল সেটাকেও আস্তে আস্তে কিন্তু ওভারকাম করে নিয়েছে। এবার মার্কেট নামার জন্যে একটি কারণই যথেষ্ট হয় অনেক সময়। আবার এখন দেখা যাচ্ছে যে করোনার দু একটি কেস আমাদের সামনে চলে এসছে। এবার মার্কেট হয়তো এটাকে অ্যাবজর্ব করে নেবে। সে যাই হোক, মার্কেটের যে পজিটিভ বিষয়গুলো সেগুলো একটু আপনাদের সামনে বলি। আরবিআই ভারতীয় সরকারকে প্রচুর পরিমাণে ডিভিডেন্ড দিতে যাচ্ছে, যেটাতে কিন্তু গভর্নমেন্টের ফিসকাল ডেফিসিটটা কমে যাবে। সেটা প্রায় 2.5 লক্ষ কোটি টাকার ওপরে কিন্তু ডিভিডেন্ড ভারতীয় সরকার পেতে যাচ্ছে বা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া পেতে যাচ্ছে। এটাতে গভর্নমেন্টের পরবর্তীতে ক্যাপেক্স করতে অনেক সুবিধা কিন্তু হবে। এছাড়াও আমাদের বিভিন্ন যে ডেটাগুলো আছে সেগুলো কিন্তু পজিটিভ আছে। এই যে আমাদের কনজিউমার প্রাইস ইনফ্লেশন, সেই ডাটাটিও আপনারা জেনে গেছেন ইতিমধ্যে, ভালো এসছে। এবার যেটা এখন সমস্যা হয়ে আছে, ট্যারিফ, আমেরিকা মার্কেটে একটা রিসেশনের ভয় চলছে, সেখান থেকে হয়তো মার্কেটে আমাদের কিছুটা প্রভাব পড়তে পারে। তবে ক্রুড অয়েলের দাম বা ডলার ইন্ডেক্স যতদিন ঠিক জায়গায় আছে, ডলার ইন্ডেক্স যদি 101-এর ওপরে না যায় তাহলে অতটা টেনশন করার কারণ নেই। এবং ক্রুড অয়েলের প্রাইস যে জায়গায় আছে সেই রেঞ্জের মধ্যে যদি থেকে যায় তাহলে সমস্যাটা বা ভারতীয় মার্কেটে নতুন করে সেরকম কোনো প্রবলেম কিন্তু দেখা যাচ্ছে না। তবে মানুষের মনে যে ভীতি, এই যে আমাদের বিয়ার মার্কেট কিছুদিন চললো, সেই যে ভীতি, তার দরুন কিন্তু সবারই ইনভেস্টমেন্টের স্ট্র্যাটেজি বা ট্রেডিং স্ট্র্যাটেজি কিন্তু পরিবর্তন হয়েছে এবং সাধারণ যারা রিটেলার তাদের মধ্যেও কিছু কিন্তু পরিবর্তন দেখা দিয়েছে, যার জন্য কিন্তু মার্কেটে একটা ভোলাটিলিটি, এই যে ভীতির কারণে কিন্তু সৃষ্টি হয়েছে যে মার্কেট আবার বিয়ার রানে চলে যাবে, বা এই বুঝি একটা খবর চলে আসলো, এই বুঝি করোনার জন্য মার্কেট পড়ে যাবে, এই বুঝি ডোনাল্ড ট্রাম্প ট্যারিফের নতুন কিছু ঘোষণা করলো যেটা ভারতীয় শেয়ার বাজারে প্রভাব ফেলতে পারে। কিন্তু এটুকু বলে রাখি, ট্রাম্প যখন প্রথম ট্যারিফ ঘোষণা করলো সেখানে কিন্তু যদি আপনি ডিপলি অ্যানালিসিস করেন তাহলে কিন্তু ভারতীয় শেয়ার বাজারে বা ভারতীয় গভর্নমেন্টের বা ভারতীয় বিভিন্ন কোম্পানিগুলোর কিন্তু আখেরে লাভই হতো। সে যাই হোক, বর্তমান প্রেক্ষাপটে ভোলাটিলিটির মধ্যে আমার যেটা মনে হওয়া যে নতুন হাই যদি মার্কেট করতে পারে তখন থেকেই মার্কেট বুল রানে যেতে পারে। অর্থাৎ যে হাইটা এর আগে করেছিল নিফটি 26,200 কাছাকাছি, যে হাইটা করেছিল সেটাকে ক্রস না করলে মার্কেট কিন্তু নতুন করে বুল রানে যাওয়ার সম্ভাবনা খুবই কম। ওটা যাওয়ার পরে আমরা একটা কন্টিনিউয়াস বুল রান পাবো। এবার এই বুল রান বলতে আমরা কি বুঝি, দেখা গেলো 1 মাস 2 মাস ইন্ডেক্স বেড়ে গেল, এটাকে কিন্তু বুল রান আমরা ধরবো না। বুল রানটা সেটা হয়তো 6 মাস 7 মাস যদি বা 1 বছর খানেক যদি একটা র্যালি পাওয়া যায় তখন কিন্তু সেই মার্কেটটাকে বুল মার্কেট বলা যায় এবং সেখান থেকে কিন্তু ইনভেস্টররা ভালো প্রফিট জেনারেট করতে পারে। এখন যে ভোলাটিলিটির মধ্যে মার্কেট চলছে তাতে কিন্তু প্রফিট করা খুব কষ্টসাধ্য। তার জন্য ইনভেস্টমেন্ট স্টাইলগুলো কি কি হতে পারে এবং কি কি ধরনের ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আমরা কি কি চেকলিস্ট বা প্যারামিটারের উপর বিচার করে আমরা ইনভেস্টমেন্ট জার্নিটা চালাতে পারি। যাই হোক, এবার আমি এখানে 3টে ভাগে ভাগ করেছি ইনভেস্টমেন্টের স্টাইলটাকে। সেটা হচ্ছে, প্রথমটি হচ্ছিল আমি বলেছি ভ্যালু ইনভেস্টিং, দ্বিতীয়টি হলো গ্রোথ ইনভেস্টমেন্ট, আরেকটি হচ্ছে আমাদের মোমেন্টাম ইনভেস্টমেন্ট। এই যে 3টি স্টাইলে ইনভেস্টমেন্ট আমরা করতে পারি। প্রথমেই যে বিষয়টি সেটি হচ্ছে ভ্যালু ইনভেস্টিং এর কথায় যদি আসি, ভ্যালু ইনভেস্টিং জিনিসটা কি? কোনো একটি জিনিসের ভ্যালু 10 টাকা, কিন্তু আপনি বাজারে গিয়ে দেখতে পারলেন তার দাম হচ্ছে 7 টাকা। এবার আপনি জানেন যে এই জিনিসটির দাম হওয়া উচিত ছিল বা ভ্যালু অনুসারে দাম হওয়া উচিত ছিল 10 টাকা। তার মানে আপনি 3 টাকা কিন্তু প্রফিটে বা 3 টাকা কিন্তু আপনার বেঁচে যাচ্ছে, আপনি কিন্তু 7 টাকায় 10 টাকা ভ্যালুর জিনিসটি পেয়ে যাচ্ছেন। অর্থাৎ এখন স্টক মার্কেটের বিচারে কিছু স্টক, যে স্টকগুলো আন্ডার ভ্যালুড, কোনো না কোনো কন্ডিশনের জন্য, কারেন্ট কোনো সিনারিওর জন্য, প্রেজেন্ট কোনো প্রবলেমের জন্য বা কারেন্ট মার্কেট যে সমস্যাগুলো আছে তার জন্য হয়তো ওই সেক্টরের ওই স্টকটি বা স্পেসিফিক কোনো একটি স্টক কোনো কারণে এখন তার ভ্যালু অনুসারে প্রাইস দেখাচ্ছে না, প্রাইসটা অনেক কম।
অর্থাৎ ইন্ট্রিনসিক ভ্যালু যা হওয়া উচিত তার থেকে কমে মার্কেটে ট্রেড করছে, তার মানে সেখানে কিন্তু একটা অপরচুনিটি লুকিয়ে আছে। এবার তার মানে ওই স্টকটিতে কিন্তু পোটেনশিয়ালিটি রয়েছে ভবিষ্যতে গ্রো করার। যারা ভ্যালু ইনভেস্টিং করে তারা এই ধরনের স্টকগুলোকে কিন্তু নিজের যে কোর পোর্টফোলিও থাকে তাতে কিন্তু অ্যাড করে থাকেন। এবার এই ভ্যালু ইনভেস্টিংয়ের চেকলিস্টটি কীরকম হওয়া দরকার সেটা আপনাদের সামনে একটু তুলে ধরি। আপনি যখন কোনো স্টককে ফিল্টার আউট করবেন বা অনেকগুলো স্টকের থেকে স্টকগুলোকে বাঁচবেন, তখন এই প্যারামিটারগুলো যদি আপনি মাথায় রেখে করেন তাহলে আপনি ঠিক আন্ডার ভ্যালুড বলুন বা ভ্যালুয়েশন অনুসারে ঠিকঠাক আছে এরকম একটা স্টক কিন্তু খুঁজে বার করতে পারবেন। একটা বললে ভুল হবে, অনেকগুলো স্টকই কিন্তু বর্তমানে কিন্তু আপনি পেয়ে যেতে পারেন। সেখানে দেখতে গেলে আমাদের কি দেখতে হবে, যে প্রথম যে জিনিসটি আছে সেটা হচ্ছে মার্কেটের সেন্টিমেন্ট কি আছে ওই স্টকটিকে নিয়ে। বর্তমানে আমরা যেরকম আইটি সেক্টরের স্টকগুলোতে দেখতে পাচ্ছি, আমাদের আমেরিকান মার্কেটের কারণে কিন্তু স্টকগুলো কিন্তু অনেকটা নিচে পড়ে আছে। এবার এই স্টকগুলো কিন্তু ভালো স্টক, তার মানে বর্তমানে যে প্রাইসে ট্রেড করছে সেই প্রাইসের থেকে আরেকটু বেশি প্রাইসে ট্রেড করার কথা, কিন্তু যেহেতু কারেন্ট সিচুয়েশন বা প্রেজেন্ট প্রবলেমের জন্যে কিন্তু এদের প্রাইস কিন্তু কম মার্কেটে ট্রেড হচ্ছে। আমি জাস্ট খালি এক্সাম্পল হিসেবে একটা সেক্টরকে তুলে ধরলাম। তার মানে মার্কেট সেন্টিমেন্ট এখন ওদের ক্ষেত্রে নেগেটিভ রয়েছে। এই নেগেটিভিটিটাকেই আপনাকে পজিটিভ ধরতে হবে ফর ফিউচার। এখানে আমরা প্রথমেই যে জিনিসগুলো দেখে আমরা স্টকগুলোকে স্ক্রিন করতে পারি বা স্ক্রিন আউট করতে পারি সেটা হচ্ছে হলো কী সেগুলো একটু আপনাদের সামনে ডিসপ্লে করে দেখাচ্ছি। প্রথম আমরা দেখে নেব যে কারেন্ট পি রেশিও, স্টক পি 15-এর নিচে আছে কিনা, পিবি রেশিও 1.5 আছে কিনা, অপারেশনাল ক্যাশ ফ্লো বা ক্যাশ ফ্লো ফ্রম অপারেশন পজিটিভ আছে কিনা, ডেট টু ইকুইটি রেশিও 1-এর নিচে আছে কিনা, প্রোমোটার কোয়ার্টার আফটার কোয়ার্টার তাদের যে স্টেক আছে, তাদের যে হোল্ডিং আছে সেটাকে স্টেবল রেখেছে কিনা বা বাড়িয়েছে কিনা। যখনই সেটা কমাবে তখনই কিন্তু সেটা সেই কোম্পানির ক্ষেত্রে নেগেটিভ। এবার যদি কমায় আপনাকে সেটা স্টাডি করে দেখতে হবে কেন কমাচ্ছে, তবে কমালে সেটা ইগনোর করাই ভালো। এই যে বিষয়টি নিয়ে আপনি কিন্তু দেখতে পারেন ফিল্টার করে যে কোন কোন স্টক চলে আসছে এবং ভালো করে লক্ষ্য করে দেখতে পারেন যে একই সেক্টরে কোনো স্টক চলে আসছে কিনা। তাহলে ওই সেক্টরের স্টকগুলোর মধ্যে থেকে আপনি কিন্তু আরও ফিল্টার করে তার মধ্যে যেটা ভ্যালুয়েশন অনুসারে ঠিকঠাক জায়গায় আছে এই ক্রাইটেরিয়াগুলো দিয়ে দেখে নেবেন। দেখে আপনি কিন্তু সেই একদম ডায়মন্ড স্টকটিকে খুঁজে বের করতে পারবেন। এই স্টকগুলো সাধারণত হালকা চালে চলে। বর্তমানে যেহেতু নেগেটিভ সেন্টিমেন্ট আছে, কোনো একটি সময় মার্কেট যখন পজিটিভ সেন্টিমেন্ট এই স্টকগুলোর জন্য ক্রিয়েট করবে, এরা কিন্তু তখন একটা ভালো রকমের মুভমেন্ট দিয়ে থাকে। এবং এই স্টকগুলোতে আমরা যদি ইনভেস্ট করি আন্ডার ভ্যালুর স্টকে বা ভ্যালু ইনভেস্টিং যারা করে থাকে তারা কিন্তু বারবার তার পোর্টফোলিও চেকও করে না, সে কিন্তু নিশ্চিন্তে ঘুমিয়ে থাকে যে আমি সঠিক দামে স্টকটিকে কিনেছি। কিছু কিছু এই যে স্টকগুলো আছে এদের কিন্তু একটা প্রাইস ব্যান্ড থাকে, যে এর থেকে আপনি যদি এর ওঠানামাটা লক্ষ্য করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে কোন লেভেলে একে বাই করা একদম ঠিক, সেই পয়েন্টগুলোও কিন্তু আপনাকে আইডেন্টিফাই করতে হবে। এগুলো আপনারা করবেন, এটা আপনাদের টাস্ক। আপনারা কোন পয়েন্টে বাই করলে সুবিধা হয় আপনারা দেখে তারপর সেই ডিসিশনগুলো নেবেন। এবার গ্রোথের ব্যাপারে যদি আসি তাহলে আমাকে একটা উদাহরণ আমি দিই। আমরা যারা ভ্যালু ইনভেস্টিং করি তারা কিন্তু যে স্টকগুলো বিগত দিনে খুব ভালো পারফর্ম করেছে এবং তার স্টেমিনা রয়েছে এবং পোটেনশিয়ালিটি রয়েছে তাতে কিন্তু আমরা ভ্যালু ইনভেস্টিং করি, যেটা আমি প্রথম আলোচনাটা করলাম। কিন্তু গ্রোথ স্টক কোনগুলো সেগুলোকে আইডেন্টিফাই করতে গেলে পরে আপনাকে দেখতে হবে যে কোনো একটি স্টক হঠাৎ করে তার সেন্টিমেন্ট চেঞ্জ হয়ে গেল, মার্কেটের সেন্টিমেন্ট তার উপর পজিটিভ হলো, তখন সেই স্টকটি কিন্তু চলতে শুরু করে। এক্সাম্পল হিসাবে আমি বলেছিলাম সেটা হচ্ছে যেমন আপনারা এখন চলতি আইপিএল মরশুমে দেখতে পাচ্ছেন 14 বছরের বাচ্চা ছেলেটি হঠাৎ করে সঞ্জু স্যামসন যেদিন ড্রপ হলো ও খেলতে শুরু করলো, তারপর কিন্তু একদম ওর প্রতি ওর টিম কিন্তু পজিটিভ সেন্টিমেন্ট নিয়ে ওকে কিন্তু পরপর কয়েকটি ম্যাচ খেলালো এবং ছেলেটি ভালো পারফরমেন্স কন্টিনিউয়াস করে গেছে। তার মানে ছেলেটি একটি গ্রোথ স্টেজের মধ্যে ঢুকে গেছে এবং এবার ওকে অকশনে যত টাকা দিয়ে বাই করেছিল রাজস্থান রয়্যালস, নেক্সট ইয়ার অন্য কোনো টিম যদি বাই করতে যায় তার থেকে কিন্তু অনেক বেশি প্রাইসে তাকে কিনতে হবে, অর্থাৎ তার ভ্যালুয়েশন অনেকটা বেড়ে গেছে, কারণ তার প্রতি ক্রিকেট দুনিয়া পজিটিভ সেন্টিমেন্ট নিয়ে কিন্তু ভাবতে শুরু করেছে, অর্থাৎ সে রেকগনাইজড হয়ে গেছে এবং সে একটা গ্রোথ ফেজের মধ্যে দিয়ে জার্নি কিন্তু শুরু করলো। এটা আমি উদাহরণ হিসাবে জাস্ট আপনাদের বোঝানোর জন্য তুলে ধরলাম। তাহলে আপনাকে সেরকম স্টকও কিন্তু বাঁচতে হবে। তার মানে যে স্টকগুলো ভালো রিটার্ন ইদানিং দিচ্ছে, বিগত দিনে হয়তো দিত না, বা নতুন কোনো কোম্পানি এসছে যার পারফরমেন্স লিস্টিং না হওয়ার জন্য আমরা হয়তো জানতাম না, কোম্পানি সদ্য লিস্টিং হয়েছে এবং তার
2-3টে কোয়ার্টার পর পর দেখা যাচ্ছে যে তার সেলস গ্রোথ, প্রফিট গ্রোথ, আরওসি, আরওই এই যে ডাটাগুলো আছে সব সুন্দর। তার জন্য যে চেকলিস্টটি আপনাদের সামনে তুলে ধরবো, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। প্রথম যে জিনিসটি আমি বলছি এখানে, সেলস অ্যান্ড নেট প্রফিট গ্রোথ মোর দ্যান 15%, কারো যদি 20% থাকে সেটাও কিন্তু সুইটেবল। আরওই, আরওসি মোর দ্যান 15%, ডেট টু ইকুইটি রেশিও লেস দ্যান 1, সবসময় এটা দেখে কিন্তু নেবেন। কারণ কি, এর যা প্লেস যদি থাকে বা এর যদি বোরোয়িং থাকে, লোন থাকে, এগুলো কিন্তু দেখে নেওয়ার ব্যাপার, সেই জন্য ডেট টু ইকুইটি রেশিওটা দেখে নেবে। এবার যে ইন্ডাস্ট্রিতে এই স্টকটি বা যে সেক্টরে বিলং করে সেই সেক্টরটির আগামীতে গ্রোথ প্রসপেক্ট বা ফাস্ট গ্রোয়িং কিনা। যেমন আপনারা লক্ষ্য করেছেন পাকিস্তান ইন্ডিয়া যে যুদ্ধ যে ভাব শুরু হয়েছিল, সেখানে কিন্তু ডিফেন্স সেক্টরের স্টকগুলো কিন্তু ভালোই চলতে শুরু করলো এবং যুদ্ধ শেষ কিন্তু এখনও কিন্তু স্টকগুলো একটা ভালো জায়গায় রয়েছে এবং চলছে। তার মানে এখানে একটা ফাস্ট গ্রোথ হওয়ার চান্সেস রয়েছে, কারণ গভর্নমেন্ট এরপরে এই ডিফেন্স সেক্টরে কিন্তু প্রচুর ক্যাপেক্স করবে। কারণ কি, প্রতিরক্ষা খাতে খরচা বাড়াবে, কারণ প্রতিরক্ষার বিষয়টি মূল বিষয় হয়ে গেছে দেশের স্বার্থে। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই স্টকগুলো একটা গ্রোয়িং স্টেজের মধ্যে আরও ঢুকে গেছে, অলরেডি তো ছিল, আরও বাড়ার কিন্তু একটা সুযোগ রয়েছে। আমি জাস্ট খালি উদাহরণ হিসেবে, এখানে কোনো ধরনের রেকমেন্ডেশন কিন্তু আমি করছি না। এবার এই যে কোম্পানিগুলো আছে, এই কোম্পানিগুলোর যেন একটা ব্র্যান্ড, একটা ইমেজ থাকে। আমরা অনেক কোম্পানিকে রাস্তাঘাটে দেখি ভালো চলে এবং সবাই দৈনন্দিন জীবনে ব্যবহার করি, অথচ তাদের কিন্তু স্টক আমরা স্টক মার্কেটে লিস্টিং দেখি না। যেমন আমুল একটি কোঅপারেটিভ সোসাইটি, যদিও এটা যদি কোনোদিনও আমুল কোনোদিনও স্টক মার্কেটে আসে তাহলে কীরকম সাড়া ফেলতে পারে আপনারা বুঝতে পেরেছেন। আমুলের কিন্তু একটা ব্র্যান্ড ভ্যালু রয়েছে, সেরকম ব্যাপারটা আমরা সবসময় দেখি আমুল, কিন্তু এর কিন্তু কোনো সময় মার্কেটে লিস্টিংয়ের ব্যাপার নেই, হয়নি বা লিস্টিং নেই, এটার কোনো স্টকও নেই, কিন্তু এর কিন্তু একটা ব্র্যান্ড ইমেজ কিন্তু রয়েছে। সেরকম ব্র্যান্ড ইমেজ দেখে ইনভেস্টমেন্টটা করতে পারেন। এবং দেখা গেল কোম্পানির যে ম্যানেজমেন্ট আছে, তাদের যে স্টেটমেন্ট, তাদের যে ভিশন, যে আগামীতে তারা কি করতে চায়, আগামী তাদের কি প্ল্যানিং আছে, কি ক্যাপেক্স প্ল্যানিং আছে, কি স্ট্র্যাটেজি আছে, এই যে কমেন্ট্রি তাদের, সেখানে কতটা পজিটিভনেস আছে সেটাও কিন্তু দেখার বিষয় আছে। এই যে গ্রোথ ইনভেস্টিংয়ের চেকলিস্টটা আমি বললাম, এটা কিন্তু খুব ভালো করে লক্ষ্য করে তারপর আপনাদের সিদ্ধান্ত নিতে হবে। এরপর থার্ড যে স্টাইলে ইনভেস্টমেন্টগুলো আমরা করি সেটা হচ্ছে মোমেন্টাম ইনভেস্টমেন্ট বা মোমেন্টাম ইনভেস্টিংয়ের যে বিষয়টি থাকে, অর্থাৎ একটি স্টক হঠাৎ করে মোমেন্টাম পায়, আমরা ওই স্টকটাতে ঢুকে আমরা অতি শর্ট টাইমের মধ্যে আমরা কিন্তু ওখান থেকে কিছুটা প্রফিট নিয়ে বেরিয়ে যাই। অর্থাৎ ওই স্টকটিকে সবসময় কিন্তু একটা আপ ট্রেন্ডের মধ্যে থাকতে হয়, অর্থাৎ আপ ট্রেন্ড যখন আমরা ঢুকবো তখন যেন আপ ট্রেন্ডে থাকে এবং ওই আপ ট্রেন্ডের মধ্যে থাকতে থাকতেই আমরা কিছুটা প্রফিট নিয়ে ওখান থেকে যেন সহজেই বেরিয়ে যেতে পারি। তার জন্য কি লক্ষ্য রাখতে হবে, যে স্টকটি ট্রেড হচ্ছে, হায়ার ভলিউম এই ট্রেডটা হচ্ছে কিনা, বা স্টকটিতে ব্রেকআউট আসলো কিনা, প্রাইস 50 ডেজ মুভিং এভারেজ বা 200 ডিএমআর উপরে ট্রেড করছে কিনা। সব থেকে বড় কথা, আমাদের সবার একটা এক্সিট স্ট্র্যাটেজি রাখতে হবে এই মোমেন্টাম ইনভেস্টিং যদি আমরা করি, যে আমি একটা স্টকে ইনভেস্ট করবো, এখান থেকে 5%, 10% বা 20% নেব, তারপর আমি এখান থেকে এক্সিট করব। এবার দেখা গেলো আমি মনে মনে এক্সপেক্ট করে আছি আমি এখান থেকে 5% প্রফিট নিয়ে বেরিয়ে যাব। এবার আমি 5% প্রফিট বুক করলাম, তারপরে স্টকটি দেখা গেলো 50% প্রফিট এক মাসের মধ্যে দিয়ে দিল, অর্থাৎ আমি 45% প্রফিট মিস করে গেলাম। তার জন্য আপনার স্ট্র্যাটেজিতে আরেকটি জিনিস রাখতে হবে, সেটা হলো স্টপ লস ট্রেল। আপনি আপনার ডিজারেবল যে পার্সেন্টেজ সেটা পেয়ে যাওয়ার পরে আপনি আস্তে আস্তে আপনার স্টপ লসটিকে ট্রেল করে করে যেতে পারেন। তার জন্য আপনাকে খুব ডিসিপ্লিন হতে হবে এবং খুব অভিজ্ঞ হতে হবে। কারণ কি, এই মোমেন্টাম ট্রেডিং সকলের পক্ষে কিন্তু সম্ভব না। কারণ কি, হিউম্যান ওয়ান্ট ইজ আনলিমিটেড বাট স্কারসিটি ইজ অলওয়েজ দেয়ার। আমরা সবসময়ই আশা করব, আমাদের সবসময়ই অভাব থাকবে। তার জন্যে আমরা কি করি, গ্রিডিনেসের জন্য সঠিক সময়ে এক্সিট করতে পারি না, যে আরও বাড়বে, দেখা গেল হঠাৎ করে স্টকটি লোয়ার সার্কিটে ঢুকে গেল, আপনি এক্সিট আর করতে পারলেন না। সুতরাং আপনার এক্সিট স্ট্র্যাটেজি পরিষ্কার হওয়া দরকার এবং স্টপ লস ট্রেলিংটা শিখে নেওয়া দরকার। এই যে তিনখানা ইনভেস্টিং স্টাইল নিয়ে আমি আলোচনা করলাম, আমার এই যে আলোচনা আপনাদের যদি ভালো লাগে আমার ভিডিওটিকে একটু লাইক করবেন, কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। আমরা নতুন যারা দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমি এখানে কোনো ধরনের বাই সেল হোল্ড রেকমেন্ডেশন করছি না, আমি বোঝাতে গিয়ে হয়তো 2-1টি উদাহরণ ব্যবহার করছি, সেগুলো আমার মনে হয়েছে আপনাদেরকে বোঝাতে সুবিধা হবে, সেই জন্যই উদাহরণগুলো তুলে ধরেছি। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।